নমস্কার বন্ধুরা, আজকে 5ই আগস্ট সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের পেনশন প্রাপক যারা আছেন সবারই নজর ছিল আজকে সুপ্রিম কোর্টের 12 নম্বর রুমে, অর্থাৎ 12 নম্বর কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস মিস্টার পি.কে. মিশ্রার এজলাসের দিকে। কারণ সেখানে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের জন্য যে ডিএ মামলাটি চলছে তার আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল। গতকালকের সিদ্ধান্ত অনুযায়ী আজকে মামলাটি টপ অফ দ্য লিস্টেই থাকে এবং সকাল 11টার পরই মামলাটি আরম্ভ হয় এবং পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে পিটিশনারের পক্ষে আইনজীবীরা তাদের বক্তব্য রাখার সুযোগ পান। ইতিমধ্যেই আপনারা সমস্তটাই জেনেছেন, বিভিন্ন ইউটিউব ইভেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। তবে আজকের এই যে শুনানি হলো সারাদিন ধরে, সবার চোখ, সমস্ত কর্মচারীর চোখ আজকে লাইভ স্ট্রিমিংয়ের দিকেই ছিল বা বিভিন্ন ইউটিউব বা অন্যান্য যে মিডিয়াগুলো রয়েছে সেই দিকেই সবার নজর ছিল। সেখান থেকে তারা অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন। আমি কিভাবে জিনিসটাকে দেখলাম, বিশ্লেষণ আমার মতন করে আমি করছি। সেটা হলো যে আজকে সরকার পক্ষের আইনজীবীদের বলতে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে প্রধানত হুফেজা আহমেদি, কপিল সিব্বল এবং আর একজন আইনজীবী ছিলেন। তো প্রথম দিকে সরকার পক্ষের যিনি আইনজীবী, আমার মনে হলো যে তিনি শুধুমাত্র সময়টাকে ব্যয় করার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ যেহেতু আজকে অভিষেক মনু সিংভিকে আমরা দেখতে পাইনি, তিনি উপস্থিত ছিলেন না, কারণটা আমরা বলতে পারবো না, কারণটা যে যার মতন করে ব্যাখ্যা করে নিতে পারেন। আজকে কপিল সিব্বলকে আমরা দেখি, কিন্তু অনেক পরে তিনি আসেন এবং তার পূর্ববর্তী সরকার পক্ষের যিনি আইনজীবী বক্তব্য রাখছিলেন, তিনি বক্তব্য তো রাখছিলেন না, তার কিছু বক্তব্য সেই অর্থে ছিলই না। তিনি হাইকোর্টের যে জাজমেন্টটা, অনারেবল জাস্টিস মিস্টার হরিশ টন্ডনের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের পাতাগুলোই শুধু পড়ে যাচ্ছিলেন এবং একই কথা বারবার তিনি বলে যাচ্ছিলেন। এটা দেখে হাইকোর্টে এই মামলা চলাকালীন সেই পরিস্থিতির কথা আমার মনে পড়ে গেল, যখন আমরা দেখেছিলাম যে সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন কিশোর দত্ত, উনিও ঠিক এই কাজটাই করতেন, কিভাবে সময়টাকে কতখানি নষ্ট করা যায়। তিনিও ওইভাবে পেজ বাই পেজ পড়ে এমনও হয়েছে যে তার পিটিশনটা তিনি প্রথম পেজ থেকে নিয়ে শুরু করে পড়তে আরম্ভ করতেন এবং তিনি যতক্ষণে শেষ করতেন ততক্ষণে কোর্টের সময় অতিবাহিত হয়ে যেত। আজকে তারই যেন কিছুটা প্রতিফলন দেখলাম এবং আমার যেটা মনে হলো
যে তার উদ্দেশ্য সেইটুকুই ছিল, কারণ তার মধ্যে বিশেষ কোনো পয়েন্ট, এমন কোনো পয়েন্ট উঠেই আসেনি যেটা স্যাট বা হাইকোর্টে এতদিনে আলোচিত হয়নি। অর্থাৎ যে বিষয়গুলো তিনি বারবার করে বলতে চাইছিলেন বা বলছিলেন, সেটা বহুবার স্যাট এবং হাইকোর্টে আলোচিত হয়ে গেছে। তার নিজস্ব কোনো বক্তব্য ছিল না। তার বক্তব্য এর আগে আমরা বহুবারই শুনেছি। তিনি একটি পয়েন্টের উপর একটু বিশেষ জোর দিচ্ছিলেন, যেখানটায় অনারেবল জাস্টিস মিস্টার হরিশ টন্ডনের জাজমেন্টে এক জায়গায় বলা ছিল, দ্য কোয়েশ্চেন ইজ স্টিল বেগিং অ্যান অ্যান্সার, হোয়াট উড বি দ্য মোডালিটিস অ্যান্ড or norms to be adopted by the state government in ascertaining the rate of DA to its employee। এই কথাটাকে তিনি বারবার এমফাসাইজ করতে চাইছিলেন যে মডালিটিস অ্যান্ড নর্মস সরকার কি অ্যাডপ্ট করবে সেটা কোর্টও জানার আগ্রহ প্রকাশ, মানে কোর্টও সেই কথা একবার বলেছে কি কোন নর্মস তারা অ্যাডপ্ট করবে। তো সেই বিষয়ে তিনি মাঝখানে একটু বলেন যে হ্যাঁ, আমরা এ বিষয়ে কমিটি গঠন করেছি, আমরা তার উপরে কাজ করছি, এইটুকুই একবার তিনি বলেন। কিন্তু তার এছাড়া তার সমস্ত বক্তব্যই কিন্তু বহুবার হাইকোর্টে আলোচিত হয়েছে। তিনি তার কর্তব্য যেটুকু ছিল সময় নষ্ট করার, তিনি সেটুকু করেছেন, তার দায়িত্ব তিনি সঠিকভাবেই পালন করেছেন। তারপরে সিনিয়র আইনজীবী কপিল সিব্বলের আগমন। তিনি তার বক্তব্যের মধ্যে যেটুকু বলার মতন উল্লেখযোগ্য বলা যায়, সেই উল্লেখযোগ্য তিনি যেটা ভেবেছেন উল্লেখযোগ্য, আমি আমার কথা বলছি না, তার মনে হয়েছে হয়তো এটা খুব উল্লেখযোগ্য বিষয় হতে পারে, সেইভাবে তিনি বলেছেন যে এআইসিপিআই মেনে দেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যদি তাই হতো, তিনি 13টি স্টেটের উদাহরণ দিয়েছেন যারা নাকি এআইসিপিআই মেনে ডিএ দেয় না। আসলে তিনি বলতে চেয়েছেন যে 13টি স্টেট যারা হয়তো একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে অ্যাটপার ডিএ দেয়নি, হয়তো কোনো জায়গায় 5%, 10%, 8% কম আছে, তিনি সেগুলোকে অ্যাকচুয়ালি তার সঙ্গে তুলনা টানতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে। তবে এই বিষয়টি সুপ্রিম কোর্টে কতটা দাঁড়াবে সে বিষয়ে আইনজীবীরা তো অবশ্যই তারা বলবেন। আমার মতে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। এছাড়া আজকে সুপ্রিম কোর্টে যা বক্তব্য রাখা হয়েছে সরকার পক্ষের আইনজীবীদের দ্বারা, এবং দু একটি জায়গায় তো তারা তার ব্যাখ্যাই সঠিকভাবে দিতে পারেননি। বহুবার মাননীয় বিচারপতিগণ তারা তাদের ক্রস করেছেন। যেমন বলি ডিয়ারনেসপের ব্যাপারে তাদের তেমন কোনো ধারণা, পরিষ্কার ধারণা তারা দিতে পারেননি। তারা বলেছেন এই ব্যাপারটা আর একটু ভালো করে জানব। এআইসিপিআই এবং ডিএর মধ্যে যে কী পার্থক্য সেটাও তারা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। কেন এআইসিপিআই মেনে ডিএটা দেওয়া হয় সেটা তারা ব্যাখ্যা সঠিকভাবে না করতে পারায় সিনিয়র আইনজীবী আমাদের পিএস পটওয়ালিয়া এবং গোপাল সুব্রমণিয়াম তারাও মাঝখানে সেটাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো ওভারঅল যেটা মনে হয়েছে, এবং বিচারকদ্বয়ের দুজনেরই অ্যাটিচিউড, কারণ তারা যেভাবে বিভিন্ন সময় আইনজীবীদের ক্রস করে গেছেন, সরকার পক্ষের আইনজীবীদের, তাতে আমার আজকের যা উপলব্ধি
তাতে আজকে শুধু সরকার পক্ষের উকিল, লয়ার যারা ছিলেন, অ্যাডভোকেট যারা ছিলেন, তারা শুধুমাত্র সময়টা কেনার চেষ্টা করেছেন। এর বাইরে আজকে তারা যে তর্ক রেখেছেন সেটা সুপ্রিম কোর্টে খুব একটা মান্য হবে বলে আমার মনে হয় না। কারণ এই বিষয়গুলি, এই সমস্ত বিষয়, এর মধ্যে এমন একটিও বিষয় আজকে আলোচিত হয়নি যেটা হাইকোর্ট বা ট্রাইব্যুনালে আলোচিত হয়নি। এই সমস্ত কিছু শুনেই আমরা কিন্তু ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে জয়লাভ করেছি একাধিকবার। আশা করি আগামী দিন হোক বা তারপরের দিন হোক বা আগামী কয়েকদিনের মধ্যে হোক, জয় আমাদেরই হবে। এ বিষয়ে কারোর মনে কোনো সন্দেহ করার অবকাশই নেই। হয়তো আজকে অনেকে মনে করেছেন যে তারা একাই বলে গেল, এটা ভালো হলো, রেসপন্ডেন্টদের পক্ষে ভালো হলো, কারণ পিটিশনার কি বলল সেই সমস্তটা তারা কিন্তু আগে থেকে জানতে পারলো এবং তার কাউন্টার করার মতন যথেষ্ট সুযোগ তাদের হাতে থাকছে। এবং পিটিশনারের পক্ষে প্লাস ইমপ্লিমেন্টে যারা যুক্ত হয়েছেন তাদের পক্ষেও কিন্তু, কারণ ওভারঅল এই বিষয়ের উপরেই কথা হবে এবং সেটা এরপরে যেটা হবে সেটা কর্মচারীদের পক্ষেই হবে। রায়ও আশা করি কর্মচারীদের পক্ষেই হবে। সবাই এই মামলা অন্তত যতদিন চলে আপনারা চেষ্টা করুন যাতে এই মামলাটা থেমে না যায়। কারণ আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা ইউটিউব হোক, ফেসবুকের মাধ্যমে আপনারা কিন্তু এতদিন অবশ্যই অবগত হয়েছে যে সমস্ত কর্মচারী সংগঠনই কিন্তু আর্থিক একটা চাপের মধ্যে রয়েছে। কারণ এতদিন ধরে যারা, মনে রাখবেন যে 3টি সংগঠন বিশেষ করে যারা 9 বছর ধরে মামলাটি চালিয়ে আসছে এবং গত 3 বছর ধরে শুধু সুপ্রিম কোর্টে মামলাটি চালিয়ে আসছে, তাদের পরিস্থিতি কী, তারা কিভাবে মামলাটি চালাচ্ছে, আপনারা সেইভাবে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানাবো আমার এই প্রতিবেদনটি দেখার জন্য। ধন্যবাদ, নমস্কার।